তো HTML এ এই কোডগুলো লেখার পর আমার পেজটা কিরকম দেখতে হচ্ছিল, এরকম দেখতে হচ্ছিল। কিন্তু CSS এর মধ্যে আমি এই কমান্ডগুলো লিখে পেজটাকে এরকমভাবে ডিজাইন করে নিলাম। তো এগুলো হচ্ছে CSS, যে আমরা HTML এর মাধ্যমে কি করে থাকি, পেজের স্ট্রাকচারটা তৈরি করি, আর CSS এর মাধ্যমে আমরা লেখাগুলোকে ডিজাইন করে থাকি। আজকে থেকে আমরা একটা নতুন ক্লাস শুরু করব CSS। তো CSS শুরু করার আগে আগে আমাদেরকে জানতে হবে CSS কি, CSS কেন ব্যবহার করা হয়, CSS এর মধ্যে কোড লেখার নিয়ম কি। তো এই সমস্ত বেসিক আগে আমাদেরকে জানতে হবে। CSS, তো CSS এর ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। যে CSS এর ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। তো CSS হলো একটি স্টাইলিং ভাষা যা HTML মানে ওয়েব পেজকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করা হয়। যে আমরা CSS কেন ব্যবহার করি, যে CSS এর ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। তো CSS ব্যবহার করে আমরা ওয়েব পেজকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারি। তো CSS এর মধ্যে আমরা কি করতে পারি, কালার মানে লেখার কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, সাইজ বাড়ানো, মার্জিন সেট করা, লেআউট সেট করা, অ্যানিমেশন ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারি। কেন CSS ব্যবহার করা হয়, তো HTML এর মধ্যে কোড লিখে আমরা একটা ওয়েব পেজ তৈরি করি। তো এই যে HTML এর মধ্যে যখন আমরা কোড লিখে একটা ওয়েব পেজ তৈরি করব, তো সেটা হচ্ছে কি একটা ওয়েব পেজের স্ট্রাকচার। তো HTML এর মধ্যে আমরা ওয়েব পেজের কাঠামোটা কি করি, তৈরি করি, আর CSS সেই কাঠামোকে ডিজাইন করে, মানে CSS এর মধ্যে আমরা কোড লিখে সেই কাঠামোটাকে ডিজাইন করে থাকি। CSS এর মধ্যে কোড লেখার নিয়ম কি, তো CSS এর সিনট্যাক্স। তো কোড কিভাবে লিখবো, তো CSS সিনট্যাক্স বলতে CSS কোড লেখার বা কোড লেখার নির্দিষ্ট নিয়মকে বোঝায়। তো CSS সেন্টেন্স বলতে CSS কোড লেখার নির্দিষ্ট নিয়মকে বোঝায়। তো এটি CSS রুলস সাধারণত সিলেক্টর এবং ডিক্লিয়ারেশন ব্লক নিয়ে গঠিত। তো এই রুলসটা সাধারণত দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে সিলেকশন এবং ডিক্লিয়ারেশন ব্লক নিয়ে গঠিত। তো এখানে সেন্টেন্স কিভাবে লিখতে হবে, তো সবার শুরুতে আগে আমাদেরকে সিলেক্টরটাকে ইউজ করতে হবে, সিলেক্টর, তারপর প্রপার্টি, সেমিকোলন, ভ্যালু। উদাহরণ, তো এখানে পি ট্যাগটা ইউজ করা হয়েছে, এখানে প্রপার্টি কালার, ভ্যালু কি ব্লু, প্রপার্টি ফন্ট সাইজ, ভ্যালু কি 18। ব্যাখ্যা, তো এখানে পি হচ্ছে সিলেক্টর, মানে সব এলিমেন্টস নির্বাচন করে। তো আমি আমার কোডের মধ্যে যতগুলো ট্যাগ ইউজ করেছি, সিলেক্টর কি করলে সমস্ত কে নির্বাচন করলো। কালার হচ্ছে প্রপার্টি, মানে কোন বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে, যে আমি আমার কন্টেন্টের কোন বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব, বা অ্যালাইনমেন্ট চেঞ্জ করব, কি চেঞ্জ করব, তো সেটা হচ্ছে প্রপার্টি। তারপর ব্লু হচ্ছে ভ্যালু, মানে বৈশিষ্ট্যের মান। যেরকম আমি এখানে কালার চেঞ্জ করছি, কালার কি চেঞ্জ হবে, ব্লু হবে, তো ব্লু হচ্ছে ভ্যালু। তারপর ফন্ট সাইজ প্রপার্টি 18 পিক্সেল, ভ্যালু। এরপর হচ্ছে সেকেন্ড এক্সাম্পল, H1 কালার রেড, টেক্সট অ্যালাইন সেন্টার। তো এখানে H1 হচ্ছে সিলেক্টর, কালার রেড ডিক্লিয়ারেশন। তো টেক্সট অ্যালাইন সেন্টার এটা ডিক্লিয়ারেশন, আর কার্লি ব্রেসেস এটা হচ্ছে ডিক্লিয়ারেশন ব্লক। তো এখানে কিছু নিয়ম আছে, কি বলছে, প্রপার্টি এবং ভ্যালুর মাঝে ক্লোন, মানে এই ক্লোনটা ব্যবহার করতে হবে, যে প্রপার্টি এবং ভ্যালুর মাঝে আমাদেরকে ক্লোন ব্যবহার করে লিখতে হবে। প্রতিটি ডিক্লিয়ারেশনের শেষে সেমিকমা দিতে হবে। তো প্রতিটা ডিক্লিয়ারের শেষে আমাকে সেমিকোলনটা ইউজ করতে হবে। সব ডিক্লিয়ারেশন কার্লি ব্রেসেস এর ভেতরে লিখতে হবে, যে সমস্ত ডিক্লিয়ারেশনকে আমাদেরকে এই কার্লি ব্রেসেসের মধ্যেই লিখতে হবে। এরপর হচ্ছে CSS সিলেক্টর। তো CSS এর সিলেক্টর ব্যবহার করে HTML এর নির্দিষ্ট এলিমেন্ট নির্বাচন করা হয়।
যাতে তাদের উপর স্টাইল প্রয়োগ করা যায়। যে সিএসএস সিলেক্টর, মানে সিলেক্টরটা কি এখানে, তো সিএসএস এর মধ্যে সিলেক্টর ব্যবহার করে এইচটিএমএল এর নির্দিষ্ট এলিমেন্টস নির্বাচন করা হয় যাতে তাদের উপর আমরা নির্দিষ্ট স্টাইল প্রয়োগ করতে পারি। এখন এখানে কিছু নিয়ম আছে, যেরকম ফার্স্ট বলছে এলিমেন্ট সিলেক্টর, তো নির্দিষ্ট এইচটিএমএল ট্যাগ নির্বাচন করে। যে এই এলিমেন্ট সিলেক্টর কি করছে, নির্দিষ্ট এইচটিএমএল ট্যাগকে নির্বাচন করে। যেরকম এটা হচ্ছে এক্সাম্পল, যে পি, যে আমি পি বলে ট্যাগটা ইউজ করলাম, তারপর কালার ব্লু, মানে এখানে সব পি এলিমেন্টস লেখা নীল হবে। যে আমি এখানে পির মধ্যে কালার কি নিয়েছি, ব্লু নিলাম, তো এর মানে কি হলো, আমি আমার কোডের মধ্যে যেখানে যেখানে পি এলিমেন্টস ব্যবহার করেছি সমস্ত লেখার কালার ব্লু হবে। সেকেন্ড বলছে আইডি সিলেক্টর, তো নির্দিষ্ট আইডি যুক্ত এলিমেন্টস নির্বাচন করে। যে আইডি সিলেক্টর নির্দিষ্ট আইডি যুক্ত এলিমেন্টস নির্বাচন করে। লেখার নিয়ম যেরকম, আমি আমার কোডের মধ্যে পি বলে একটা প্যারাগ্রাফ নিলাম, আইডি বলে আইডি তৈরি করলাম, যে পি বলে একটা প্যারাগ্রাফ নিলাম। এখন এই পি বলে যে প্যারাগ্রাফটা আছে এর একটা ইউনিক নাম দিলাম, যেটা আমি কি রাখলাম, আইডি। আইডির নেম রাখলাম এখানে ডেমো। এখানে পির মধ্যে কোন লেখাটা আসলো, হ্যালো ওয়ার্ল্ড আসলো, পিটাকে বন্ধ করলাম। এখন এই যে আইডিটা আছে, তো এটা হচ্ছে কি নির্দিষ্ট এলিমেন্টসকে নির্বাচন করার জন্য। তো এখানে আইডি ইউজ করার জন্য আমাদেরকে এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে, হ্যাশট্যাগ ডেমো কালার রেড। তো হ্যাশট্যাগ চিহ্ন আইডি সিলেক্টর বোঝায়, মানে যখন আমরা আমাদের কোডের মধ্যে আইডি ইউজ করব, তো আইডিকে সিলেক্ট করার জন্য আমাদেরকে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। তো একটি আইডি একটি পেজের সাধারণত একবারেই ব্যবহার করা হয়। যে আইডি আমরা আমাদের একটা পেজে একবারে ইউজ করব, দ্বিতীয়বার যখন আমি আইডি তৈরি করব আমাকে নাম চেঞ্জ করে দিতে হবে। এরপর আছে ক্লাস সিলেক্টর, তো নির্দিষ্ট ক্লাস যুক্ত এলিমেন্টস নির্বাচন করে। যে ক্লাস সিলেক্টর মানে নির্দিষ্ট ক্লাস যুক্ত এলিমেন্টস নির্বাচন করে। যেরকম এখানে আমি পি বলে একটা ট্যাগ নিলাম, পি বলে একটা এলিমেন্টস নিলাম, যার একটা ইউনিক নাম কি রাখলাম, এখানে ক্লাস রাখলাম, ক্লাসের নাম রাখলাম টেক্সট, এখানে হ্যালো, তো এখানে ডট টেক্সট, কালার গ্রিন। তো ডট চিহ্ন ক্লাস সিলেক্টর বোঝায়, যে ডট চিহ্নটা ক্লাস সিলেক্টরকে বোঝায়। তো একই ক্লাস একাধিক এলিমেন্ট ব্যবহার করা যায়, মানে একই ক্লাস একাধিক এলিমেন্টে ব্যবহার করা যায়। যে আমরা একটা ক্লাস একাধিক জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু আমরা আইডিকে একাধিক জায়গায় ব্যবহার করতে পারবো না। আইডি শুধু একটা জায়গাতেই হবে, আর ক্লাসকে আমরা একাধিক জায়গাতে ইউজ করতে পারি। ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর বলতে বোঝাচ্ছে সব এইচটিএমএল এলিমেন্টস নির্বাচন করে। যে ইউনিভার্সাল সিলেক্টরের মানেটা হচ্ছে সব এইচটিএমএল এলিমেন্টস নির্বাচন করে। তো ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করার জন্য আমাদেরকে স্টার ইউজ করতে হবে। তো এখানে আমি যেহেতু স্টার ব্যবহার করি, এর মানে কি হবে, আমার টোটাল পেজটাকে সিলেক্ট করে দেবে। এরপর হচ্ছে গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টর হচ্ছে আমরা একাধিক এলিমেন্টসকে একসাথে নির্বাচন করে, মানে আমরা একাধিক এলিমেন্টসকে একসঙ্গে ইউজ করতে পারি। যেখানে আমি H1, H2, H3 তিনটা এলিমেন্টসকে আমি একসাথে লিখছি, তো এটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর। যে এখানে H1 2 P লেখা নীল হবে। হাউ টু অ্যাড সিএসএস, যে আমরা আমাদের কোডের মধ্যে সিএসএসটাকে কিভাবে ব্যবহার করব। যে এইচটিএমএল ডকুমেন্টে সিএসএস যোগ করার তিনটি প্রধান উপায় রয়েছে। যে এইচটিএমএল ডকুমেন্টে সিএসএস যোগ করার তিনটি প্রধান উপায় রয়েছে। প্রথম হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন মানে সিএসএস সরাসরি এইচটিএমএল এলিমেন্টের স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লেখা হয়। যে ইনলাইন মানে আমি সরাসরি আমার এইচটিএমএল কোডের মধ্যে সেটাকে লিখতে পারি। উদাহরণ, আমি এখানে পি বলে একটা প্যারাগ্রাফ নিলাম, স্টাইল কালার দিলাম রেড, ফন্ট সাইজ রাখলাম 20 পিক্সেল, সরাসরি আমি ইউজ করতে পারি। তো যেরকম আমি যদি নোটপ্যাডটাকে ওপেন করে নিই, ওপেন করার পর আমি এখানে এই যে হেডিংটা তৈরি করেছি, আমি এখানে সিএসএস স্টাইলটাকে ইউজ করতে পারি। তো আমি যদি আমার পেজটাকে দেখি, তো আমি দেখবো হেডিংটা এরকম আছে। তো এখানে আমি একটা স্টাইল ইউজ করলাম, স্টাইল ইকুয়াল
এখানে আমি সবার শুরুতে কি ইউজ করব, কালার ইউজ করব, কালার কমা কালার কি হবে, রেড কালার হবে। সেমি কমা ক্লোজ। তারপর আমি যদি সেভ করি, এখন যদি পেজটাকে রিফ্রেশ করি, দেখবো লেখাটা এখানে কি হয়ে গেল, রেড কালার হয়ে গেল। তো এখানে আমি কি ইউজ করেছি, এটা হচ্ছে ইনলাইন। ইনলাইন মানে আমি HTML কোডের মধ্যে এটা লিখে দিলাম। তো সুবিধা কি, এখানে দুটো ছোটোখাটো স্টাইল প্রয়োগ করা যায়। যে সুবিধা হচ্ছে দ্রুত ছোটোখাটো স্টাইল প্রয়োগ করা যায়, অসুবিধা বড় প্রজেক্টে কোড পরিচালনা করা কঠিন। মানে আমরা যখন বড় কোনো প্রজেক্ট তৈরি করব সেখানে কোড ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে যাবে আমাদের কাছে। তারপর আছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটা হচ্ছে HTML ফাইলে হেডার সেকশনের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে সিএসএস লেখা হয়। ইন্টারনাল সিএসএসটা কি, যে এইচটিএমএল ফাইলের হেডার সেকশনের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে সিএসএস লেখা হয়। তো এটা কিভাবে ইউজ করতে হবে আমাদেরকে, তো এই হচ্ছে হেডার। তো হেডারের মধ্যে এখানে আমাকে লিখতে হবে স্টাইল। এখন এখানে আমি এর টাইটেল কি দিয়েছি, H2 দিয়েছি। এখানে লিখলাম H2 কালার রেড সেভ, কালারটা রেড আসলো। তো আমি যদি এখানে লিখি টেক্সট অ্যালাইন সেন্টার সেভ, তো লেখাটা এখানে সেন্টারে চলে আসলো। তো এই যে নিয়মটা, তো এটাকে বলা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। মানে আমি HTML ফাইলে হেডার সেকশনে স্টাইল ট্যাগ ইউজ করে তার এর মধ্যেই লিখলাম। তো এই হচ্ছে লেখার নিয়ম। এরপর আছে, তো এখানে সুবিধা কি, তো সুবিধা হচ্ছে একটি পেজের সব স্টাইল এক জায়গায় রাখা যায়। যে একটি পেজের সব স্টাইল এক জায়গাতেই রাখা যায়। অসুবিধা একাধিক পেজে একই স্টাইল ব্যবহার করা যায় না। মানে আমরা যখন একসঙ্গে 2-3টা পেজ নিয়ে কাজ করব, তো সেখানে আমি চাচ্ছিলাম আমি একবারই ব্যবহার করব, মানে একবারই সিএসএস এর কোডগুলো লিখবো, কিন্তু 3টা পেজ একসাথে ফরম্যাটিং হবে, তো সেক্ষেত্রে হবে না। আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটা হচ্ছে সিএসএস এর আলাদা .css ফাইল লেখা হয়। মানে আমি সিএসএস এর আলাদা একটা ফাইল তৈরি করব, যার এক্সটেনশন কী হবে, .css হবে, এবং HTML এর সাথে লিঙ্ক করা হবে। তো এখানে যেরকম এটা হচ্ছে সিএসএস এর কোড, আর এটা হচ্ছে HTML এর কোড। তো আমরা হেডার সেকশনের মধ্যে কি করে দেবো, লিঙ্ক করে দেবো। এখানে আসলাম, আমি এটাকে রিমুভ করে দিলাম। নতুন একটা ফাইল তৈরি করলাম। এখন এই ফাইলটাকে সেভ করতে হবে, নাম দিতে হবে style.css। সেভ করে দিলাম। এখন কোডগুলো আমি এখানে লিখব। এখানে লিখলাম H2। তো এখন আমি যদি এই পেজটাকে রিফ্রেশ করি, নর্মালি লেখাটা এরকম আছে। এখানে লিখলাম H2 কালার রেড টেক্সট অ্যালাইন সেন্টার সেভ। এটাকে যদি আমি রিফ্রেশ করি, তো দেখবো এখানে লেখাটা রেড কালার হয়ে গেল, লেখাটা সেন্টারে চলে আসলো। তো এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। মানে আমি আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করলাম, আর সেই ফাইলটাকে এই পেজের সাথে HTML পেজের সাথে লিঙ্ক করে রাখলাম। তো যার জন্য কি হচ্ছে, আমি এখানে কোডিংটা করব আর এই পেজটা ফরম্যাট
হয়ে যাবে। তো এর জন্য এটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য কি লিখতে হবে এখানে, লিঙ্ক, তারপর REL। তো এখানে হবে স্টাইল শিট, আর হার্ভ মানে লোকেশন, ফাইলের নাম কি রেখেছি, স্টাইল রেখেছি। তো এখানে লিখলাম স্টাইল ডট সিএসএস। তো সুবিধা কি, তো একাধিক ওয়েব পেজ একই সিএসএস ব্যবহার করা যায়, মানে একাধিক ওয়েব পেজে একই সিএসএস ব্যবহার করা যায়, কোড সহজে পরিচালনা ও আপডেট করা যায়। তো এই হচ্ছে সিএসএস এর বেসিক। তো এইভাবে আমরা কি সিএসএস এর মেন কাজকে আমাদের ওয়েব পেজকে ডিজাইন করা, যেখানে আমরা লেখার কালার, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এগুলোকে বাড়াতে পারি। লেখার নিয়ম কি, তো এখানে লেখার কিছু নিয়ম আছে, লেখার বিভিন্নভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে, যেখানে সিলেক্টারের যে নিয়মগুলো আছে, এলিমেন্ট সিলেক্টার, আইডি সিলেক্টার, ক্লাস সিলেক্টার, এগুলোকে কিভাবে ইউজ করব, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কারণ এগুলো আমাদের মনে না থাকলে আমরা সিএসএস এর সাহায্যে ডিজাইন করতে পারবো না, মানে ডিজাইন হবে ঠিকই কিন্তু ভুল হবে। তো যেরকম এখানে আমি একটা বেসিক, তো আগে আমি কোডটাকে মুছে দিই। তো এখন আমি সিএসএস এর কোড লিখব। তো এখানে আমি একটা বেসিক কোড লিখে রেখেছি, যার জন্য পেজটা আমার দেখাচ্ছে এরকম, যে এখানে সবার শুরুতে কি আসলো, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমি একটা হেডার তৈরি করেছি। তারপরে এখানে একটা লিস্ট তৈরি করেছি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস দেখাচ্ছে, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তারপর এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে আবার একটা হেডিং আসছে, এখানে কিছু লেখা আসছে, কি লিখেছি। তো এতটুকু হচ্ছে আমার, এতটুকু আমাদেরকে প্রতিটা পেজের ক্ষেত্রে লিখতে হয়, প্রতিটা ওয়েবসাইটে এতটা আমাদেরকে লিখতে হয়। তো এখানে সিএসএস পেজটাকে স্টাইল করার জন্য এখানে আমি এই লাইনটা লিখেছি। তো সবার শুরুতে আমি একটা কি করেছি, হেডিং তৈরি করেছি, যে আমি একটা হেডার তৈরি করব। তো এর জন্য এখানে আমি হেডার ট্যাগটাকে ইউজ করলাম, হেডার। তারপর এখানে H2 দিয়ে আমি হেডারটা লিখলাম, H2 বন্ধ করে দিলাম। তারপর আমি সিলেকশন স্টাইলটাকে ইউজ করলাম। এখন সিলেকশন স্টাইলের মধ্যে সবার শুরুতে আমি তৈরি করব ন্যাপবার। তো এখানে আমি ন্যাপবার ট্যাগটাকে ইউজ করলাম। তারপর ন্যাপবারের মধ্যে দুটো লিস্ট তৈরি হবে। তো লিস্টের জন্য UL ব্যবহার করেছি। UL মানে আনঅর্ডার লিস্ট, OL মানে অর্ডার লিস্ট, আর UL মানে আনঅর্ডার লিস্ট। তো এখানে আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, LI মানে লিস্ট। এখন এখানে একটা লিঙ্ক তৈরি করলাম। লিঙ্ক তৈরি করার জন্য লিখতে হবে হার্ফ মানে লোকেশন। তো লোকেশন আমি হ্যাশট্যাগ ইউজ করেছি, মানে কোনো লিঙ্ক করলাম না। কোন লেখাটার সাথে লিঙ্ক হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোস। লিঙ্কটাকে বন্ধ করলাম, LIটাকে মানে লিস্টটাকে বন্ধ করলাম। একটা লিস্ট তৈরি হয়ে গেল, আমি আবার একটা লিস্ট তৈরি করলাম, আবার লিঙ্ক তৈরি করলাম, IN এর সাথে লিঙ্ক বন্ধ, LI বন্ধ। এখানে UL নিয়েছি, ULটাকে বন্ধ করলাম। এখানে ন্যাপবার নিয়েছি, ন্যাপবারটাকে বন্ধ করলাম। তারপর সিলেকশনের মধ্যে আমি ন্যাপবার একটা তৈরি করলাম, আর একটা কি তৈরি করব, আর্টিকেল তৈরি করব, যেখানে আমার মেন কন্টেন্টটা থাকবে। তো আর্টিকেল তৈরি করার জন্য এখানে আর্টিকেল ট্যাগটা ইউজ করলাম। H1 দিয়ে একটা হেডার তৈরি করলাম, যেখানে আসলো নেতাজি সুভাষচন্দ্র বোস, H1 বন্ধ। তারপর P প্যারাগ্রাফটা নিলাম, আবার এখানে লিখলাম নেতাজি সাইট। Q মানে কোটেশন। তো আমি যদি দেখি এখানে একটা কোটেশন দেখাচ্ছে, একটা কোটেশন আসছে। তো এই কোটেশনের জন্য লিখেছে কিউ। তারপর গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউর ফ্রিডমস, কোটেশন বন্ধ করে দিলাম। আর এখানে যে পি নিয়েছি, এই পিটাকেও বন্ধ করলাম এখানে। তারপর ব্লক কোটস ট্যাগটা ইউজ করলাম। ব্লক কোটস মানে যে লেখাটা, যেরকম এই লেখাটা এখান থেকে আসলো, এই লেখাটা এখান থেকে আসলো, কিন্তু ব্লক কাট ব্যবহার করার জন্য এই লেখাটা এখান থেকে না আসে, এখান থেকে আসছে, মানে একটু স্পেস আসছে এখানে। তারপর লেখার পর কোডটাকে বন্ধ করলাম। তারপর এখানে আবার একটা পি নিলাম, ABBR, টাইটেল দিলাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই। এখন এখানে কোন লেখাটার মধ্যে দেখাবে, INA। তো এখানে IN এর নিচে অ্যাব্রাভিয়ার
স্টাইলটা আসলো। আর টাইটেলের মধ্যে লিখেছিলাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো আমি যদি এর উপরে মাউসটাকে রাখি, তো এখানে আমাকে ফুল ফর্মটা দেখিয়ে দিচ্ছে। তারপর এখানে পিটাকে বন্ধ করলাম, এখানে সিলেকশন নিয়েছে, সিলেকশনটাকে বন্ধ করে দিলাম। তারপর একটা ফুটার তৈরি করেছি। এখন আমি যদি ফুটারে দেখি, এখানে একটা সিম্বল আছে, কপিরাইটের সিম্বল আছে, যার মধ্যে লেখা আছে 2026। এখন এই সিম্বলের জন্য আমি এই নাম্বারটা লিখেছি, এই নাম্বারের মানে এই সিম্বলটা আসবে। তারপর 2026 পেটাকে বন্ধ করলাম, ফুটারটাকেও বন্ধ করে দিলাম। তারপর বডি বন্ধ, এইচটিএমএলটাকে বন্ধ করতে হবে। তো আমার ওয়েব পেজটা কী হবে, এখানে আমার ওয়েব পেজের মধ্যে সবার প্রথম একটা হেডার তৈরি হবে, তারপর একটা ন্যাববার তৈরি হবে, আর্টিকেল আসবে এক সাইডে, আর ফুটারটা তৈরি হবে। তো এই কোডগুলো লেখাতে আমার পেজটা এখন এরকম দেখতে হচ্ছে। এখন সিএসএস এর মধ্যে কোড লিখে আমাকে এটাকে ডিজাইন করতে হবে। তো সিএসএস এর কোড লিখবো আমি কোথায়, এর মধ্যে। তো ফার্স্ট আমি যে কোডটা ইউজ করবো এখানে, তো এখানে আমি নিলাম স্টার, স্টার কার্লি ব্রেসেসের মাঝে লিখলাম বক্স সাইজিং বর্ডার বক্স, তারপর সেভ। এখানে স্টার হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, যে সব এইচটিএমএল মানে সম্পূর্ণ ওয়েব পেজটাকে সিলেক্ট করবে। তারপর সেকেন্ড কোড লিখতে হবে। এখন এখানে আমি লিখলাম কি বডি, তো এখানে বডিটা একটা নিলাম। বডি মানে সম্পূর্ণ যে পেজটা আছে আমার, এই যে বডিটা একটা। তো আমাদের টোটাল কন্টেন্টটা কার আন্ডারে আছে, বডির মধ্যেই থাকে। তো এই জন্য আমি এখানে ইউজ করলাম কি বডি, মানে আমার যে পেজের মেন টোটাল কন্টেন্টটাই। কি হবে এখানে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি মানে লেখাটা চেঞ্জ হবে। তো লেখাটা একটু চেঞ্জ হয়ে গেল। তো এখানে ফার্স্ট কী হবে, এই লেখাটা আসবে যদি এটা ব্রাউজার সাপোর্ট না করে, পরে এটা দেখাবে, এটা সাপোর্ট না করলে আমাকে এটা দেখাবে। তো এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করে আমি লেখাটাকে একটু চেঞ্জ করলাম। তো ফন্ট ফ্যামিলি ব্যবহার করে আমি লেখাটাকে চেঞ্জ করলাম। তো লেখা চেঞ্জের পর এখন আমি এখানে হেডারটাকে তৈরি করব। তো হেডার তৈরি করার জন্য তার কোডগুলো আমাকে লিখতে হবে। তো এটা হচ্ছে কমেন্ট। তো কমেন্টের মধ্যে এখানে বলে দিলাম যে এই যে এতটুকু কোড, এটা কিসের জন্য, স্টাইল দা হেডার, মানে হেডারটাকে স্টাইল দেওয়ার জন্য। তো এটা আমার হেডার তৈরি হয়ে গেল। তো এখানে আমি সবার শুরুতে কি লিখেছি, সবার শুরুতে হেডারটা নিয়েছি। হেডার মানে এই যে আমি এখানে হেডার নিয়েছি, এখানে হেডার বন্ধ করলাম মানে এতটুকু লেখা আমার হেডারের মধ্যে আসবে। তো হেডার সবার শুরুতে নিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে সেটা এখান থেকে নিতে হবে। তো এখানে প্রচুর কালারের অপশান আছে, আমি যে কোনো একটা কালার এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিতে পারি। তো যে কালারটা নেব আমার হেডারের মধ্যে সেই কালারটাই আমাকে দেখাবে। তারপর নিয়েছে পেডিং। পেডিং মানে চারদিকের মার্জিন কতটা হবে। তো চারদিক থেকে মার্জিন হবে 30 পিক্সেল, মানে উপরের থেকেও 30 হবে, নিচের থেকেও 30 হবে, এখান থেকেও 30 হবে, এখান থেকেও 30 হবে। তারপর নিয়েছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন মানে লেখাটা কোথার থেকে আসবে, লেখাটা সেন্টার থেকে আসবে। তো তাই জন্য কি হলো, এখানে লেখাটা সেন্টার থেকে আসলো। ফন্ট সাইজ মানে লেখার সাইজ, লেখার সাইজটা কতটা হবে, 30 পিক্সেল হবে। তো লেখাটা অনেকটা বড় হয়ে গেল। তারপর নিয়েছে কালার। কালার কি নিয়েছি, হোয়াইট নিয়েছি। তো লেখার কালারটা হোয়াইট আসলো। তো এটা আমি কি চেঞ্জ করলাম, আমি এখানে কি করলাম, হেডারটাকে ফরম্যাট করলাম, হেডারটাকে ফরম্যাট করলাম। তো হেডার ফরম্যাট করার পর এখন এখানে আমি ন্যাববার আর আর্টিকেলটাকে ডিজাইন করব। তো এর জন্য আমাকে এই কমেন্টগুলো লিখতে হবে। তো এটা কি, এটা হচ্ছে কমেন্ট। কি লিখলাম এখানে, যে ক্রিয়েট টু কলামস, যে দুটো কলাম তৈরি হবে, মানে বক্স তৈরি হবে দুটো। তো এখানে দুটো বক্স তৈরি হয়ে গেল। তো এখানে কি লিখেছি সবার শুরুতে, তো সবার শুরুতে লিখলাম ফ্লট, ফ্লট লেফট, মানে দুটো বক্স তৈরি হবে। তারপর উইথ কত হবে 30%, যে উইথ কত নেবে 30% নেবে, মানে আমার পুরো স্ক্রিনের 30% জায়গা নিয়ে নেবে।
তারপর হাইট কত হবে, 300 পিক্সেল হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা এখান থেকে আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি যা সিলেক্ট করব আমার এখানে পেজের মধ্যে সেই কালারটাই দেখাবে। তারপর পেডিং কত হবে, 20 পিক্সেল হবে। চলে আসলো। তো এটা গেল আমার কি ন্যাপবার ডিজাইন। এখন ন্যাপবার ডিজাইন করার পরে এখন আমাকে আর্টিকেলটা ডিজাইন করতে হবে। তো এখানে কি লিখলাম, স্টাইল দ্য লিস্ট ইনসাইড দ্য মেনু। এর মানেটা হচ্ছে, তো এখানটায় তো এখানে কি লিখলাম, লিস্ট স্টাইল টাইপ নান। মানে আমি যেহেতু এখানটাতে কি ব্যবহার করেছি, এলআই ব্যবহার করেছি, তো এখানে লিস্ট দেখাচ্ছিল, লিস্টের মধ্যে কি ছিল, ডট ডট আসছিল। তো এখানটায় আমি কি বললাম যে লিস্ট স্টাইল টাইপ নান, মানে কোনো টাইপ মানে কোনো সিম্বল দেখাবে না বা কোনো নাম্বার দেখাবে না। প্যাডিং রাখলাম 0, যার জন্য লেখাটা একদম বর্ডার থেকেই দেখাচ্ছে। আমি চাইলে কালারটাকেও চেঞ্জ করতে পারি, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম। না, কালারটা চেঞ্জ হবে না, কারণ আমি সেটাকে লিঙ্ক করে রেখেছি। তো লিঙ্কের মধ্যে কখনো কালার চেঞ্জ হয় না। তো এখানে কি লিখলাম, আর্টিকেল লিখলাম ফ্লট লেফট পেডিং 20 পিক্সেল উইথ 70%, এর মানে স্ক্রিনে 70% জায়গা নেবে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিয়েছি সেটাই আসবে, আর হাইট হবে 300 পিক্সেল। তো এখানে এতটুকু চলে আসলো। এখন ফুটারটাকে ডিজাইন করব। তো ফুটার ডিজাইন করার জন্য কোডগুলো লিখতে হবে। তো এখানে স্টাইল অফ ফুটার, তো এখানে একটা ফুটার চলে আসলো, যেখানে আমি সবার শুরুতে লিখলাম ফুটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এটা হবে। আমি কালারটাকে আমি আর ইচ্ছা মতো চেঞ্জও করে নিতে পারি। পেডিং কত হবে, 10 পিক্সেল হবে। আমি এটাকে 20 পিক্সেলও করতে পারি, বললাম 20 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার হবে। কালার কি হবে, হোয়াইট হবে। কালার মানে লেখার কালার। তো এখানে লিখলাম সিলেকশন আফটার কন্টেন্ট, ডাবল কোটেশন দিলাম, ডিসপ্লে দিলাম টেবিল, ক্লিয়ার বোথ করে দিলাম। তো এখানে লেখাটা একটু নিচে চলে আসলো। তো এগুলো হচ্ছে সিএসএস এর কমান্ড। তো এই কমান্ডগুলো ব্যবহার করে আমি আমার এই এইচটিএমএল এর যে কন্টেন্টগুলো এখানে আছে, তো সেটাকে আমি কি করলাম, এইভাবে ডিজাইন করে নিলাম।